আসসালামু আলাইকুম 9-10 অথবা এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এসএসসি 2026 সালে চট্টগ্রাম বোর্ডে আসা পদার্থবিজ্ঞানের সবগুলো এমসিকিউ সমাধান করে দিচ্ছি। তোমরা যারা এই ক্লাসটা তোমাদের সামনে যাবে তোমরা সেভ করে রাখো অথবা এখনই দেখে শেষ করে ফেলো এবং কমেন্টে জানাও তোমাদের আর কি দরকার। আমি কিন্তু তোমাদের পড়াশোনাটাকে সহজ বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করার প্রতিজ্ঞা নিয়ে নিছি। তোমাদের কমেন্ট অনুযায়ী আমি তোমাদের কন্টেন্টগুলো দিতে থাকবো। আর এই ক্লাসটা ডেফিনেটলি পড়তে হবে কেন? কারণ যে কোনো পরীক্ষায় টিচারদের প্রশ্নের ফেভারিটে কিন্তু বিগত বছরের আসা প্রশ্নগুলোই থাকে, মানে এই প্রশ্নগুলো থেকেই তারা প্রশ্ন করবে। ওকে, বা এইরকম মতো করবে। তো তুমি যদি পারো এগুলো সবার থেকে এগিয়ে থাকবা। ওকে, প্রথম প্রশ্নটা দেখো, পদার্থের পরিমাণের একক কোনটি? এটা আসছে কোন অধ্যায় থেকে? এটা আসছে অধ্যায় 1 থেকে। এটা আসছে হচ্ছে আমাদের অধ্যায় 1 থেকে। আমরা জানি আমাদের 7টা মৌলিক রাশি আছে, সেই 7টা মৌলিক রাশির মধ্যে একটা হচ্ছে পদার্থের পরিমাণ এবং এটার একক হচ্ছে গিয়ে কি বলতো? মোল। তো ওই যে 7টা একক রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তারপর হচ্ছে পদার্থের পরিমাণ, দ্বিবন তীব্রতা, এই হচ্ছে 7টা মৌলিক রাশি এবং তাদের একক এবং তাদের প্রতীক। এই ছকটা সবাই মুখস্থ করে ফেলবা, 1 মার্কের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এই যে দেখো আমাদের পদার্থের পরিমাণের একক ছিল মোল। আচ্ছা, এটা আমরা দেখালাম। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা, কোনটা স্কেলার রাশি? আমরা জানি রাশিকে সাধারণত দিকের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে কি ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যে সকল রাশিকে প্রকাশ করতে দিকের প্রয়োজন হয় না সেগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। ঠিক আছে, কেবল মান দিয়ে প্রকাশ করা যায়, দিকের প্রয়োজন হয় না। ভেক্টর রাশি কি? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয় সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। এখন এখানে কোনটা স্কেলার রাশি? দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি, বাকি সরণ, বেগ, ত্বরণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এবার 3 নম্বর প্রশ্নটা দেখো, অবতল আয়নার প্রধান ফোকাসে একটি বস্তু রাখলে এর প্রতিবিম্ব হবে। কেমন প্রতিবিম্ব হবে? আগে আমরা একটা অবতল আয়না আঁকি। তো এটা হচ্ছে কি আমাদের ধরে নাও একটা অবতল আয়না। তো এটা হচ্ছে আমাদের একটা অবতল আয়না। আর প্রশ্নটা আসছে হচ্ছে অধ্যায় 8 থেকে এবং প্রশ্ন নাম্বার হচ্ছে গিয়ে 3। তো এই একটা অবতল আয়না হলে আমরা এই যে প্রধান অক্ষ এঁকে দিলাম, তো এটা হচ্ছে আমাদের মেরুবিন্দু। মেরুবিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এটা ধরে নিলাম প্রধান ফোকাস, এবং ওই একই দূরত্বে, মানে এইখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব সমান, সেইভাবে আমরা এখানে বক্রতার কেন্দ্র সি ধরে নিলাম। এবার প্রধান ফোকাসে ধরো এখানে একটা বস্তু রাখলাম, বিম্বটা কিভাবে গঠিত হবে? এই যে এখান থেকে একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে এসে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে এবং মেরু বরাবর একটা আলো দর্পণে পড়ে আবার মেরু দিয়েই কি চলে যাবে। তো এইভাবে যদি চলে যায় তাহলে দেখতেই পাচ্ছ যে এই দুইটা লাইন গিয়ে অসীমে মিলিত হবে, তাহলে প্রতিবিম্ব গঠিত হবে অসীমে। তো এই অসীমে বিম্ব গঠিত হলে এটার যে হচ্ছে অবস্থান সেটা আগে আমরা লিখে ফেলি, যে অবস্থানটা হবে কোথায় বলতো? অসীমে হবে অবস্থান, অসীমে হবে অবস্থান। প্রকৃতি কেমন হবে বলো? প্রকৃতি, এই প্রকৃতি নিয়ে একটা কথা আছে। নর্মালি সংজ্ঞা অনুযায়ী এটার প্রকৃতি হচ্ছে বাস্তব ও উল্টো। নর্মালি সংজ্ঞা অনুযায়ী এটা হচ্ছে গিয়ে বাস্তব ও উল্টো, কিন্তু যেহেতু বিম্ব অসীমে গঠিত হচ্ছে এই কারণে এটা অবাস্তব ও সোজাও হয়ে যেতে পারে। তো মেইন অ্যান্সার হচ্ছে বাস্তব ও উল্টো। ব্র্যাকেটে আমরা যদি বাস্তব ও উল্টো না বলি বা অপশনে না থাকে তাহলে আমরা অবাস্তব ও সোজাও দাগাতে পারবো, অবাস্তব ও সোজাও দাগাতে পারবো। বুঝতে পারছো? আর হচ্ছে আকৃতি, আকৃতি কেমন হবে? আকৃতি হবে অনেক বড়, অনেক বড় বা অত্যন্ত বিবর্ধিত। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের পুরা বিম্বটা, একে তোমাকে সবকিছু বুঝাই দিলাম। এবার অপশন অনুযায়ী দেখো তো, অপশন অনুযায়ী এখানে আমাদের অবাস্তব সোজা হইতে পারে, অবাস্তব হইতে পারে, সোজাও হইতে পারে, কিন্তু আকারে ছোট এটা হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার হিসেবে এখানে আমরা কি দিতে পারি? খ। যদি বাস্তব উল্টো থাকতো তাহলে আমরা ওইটাই দাগাইতাম। বুঝছো? সেই ক্ষেত্রে আর বাস্তব আর অবাস্তব দুইটাই থাকলে আমরা বাস্তবকে বেশি প্রায়োরিটি দিয়ে বাস্তব দাগাবো। বোর্ডে থাকবে বলো তো? আচ্ছা, বুঝছো আশা করি। এবার দেখো এখানে 4 নম্বর প্রশ্নে বলছে 20 কেজি ভরের একটি বস্তু 36 কিলোমিটার পার আওয়ার বেগে একটি 10 মিটার স্প্রিং এর উপর পরে স্থির হয়ে পড়লে ওই স্প্রিং এর দৈর্ঘ্য কত হবে? এটা আসলে প্রশ্নটা ভুল আছে। বুঝতে পারছো প্রশ্নটা কিভাবে ভুল? এখানে বইটাই দিছে 10 মিটার স্প্রিং এর উপর পরে স্থির হয়ে পড়ছে, আবার এখানে স্প্রিং এর দৈর্ঘ্য কত চাইছে। তাহলে এটা তো কোনো প্রশ্নই হলো না। স্প্রিং এর দৈর্ঘ্য তো এখানে দেওয়াই আছে, আবার স্প্রিং এর দৈর্ঘ্য চাইছে। প্রশ্নটা এমন ভাবে করতে পারতো যে স্প্রিং কতটুকু বা স্প্রিং এর সংকোচনকৃত দৈর্ঘ্য, মানে স্প্রিংটা যে সংকুচিত হয়েছে সেই সংকোচনকৃত দৈর্ঘ্যটা বের করো, এটা একটা প্রশ্ন হইতে পারতো। তো সেটা বের করতে গেলেও স্প্রিং ধ্রুবক কে বের করা লাগতো। তো কে এর মান কোনো কিছু দেওয়া হয় নাই, যার কারণে এই প্রশ্নটা পুরোপুরি ভুল, এটা সলভই করতে পারলাম না। ওকে, এবার আসো 5 নম্বর প্রশ্নটা। 5 নম্বর বলতে যে সার্চ লাইটে ব্যবহৃত আয়না কি ধরনের আলো তৈরি হয়। দেখো সার্চ লাইট বলতে ধরো লঞ্চ অথবা ধরো টর্চ লাইট, আমি তোমাদের টর্চ লাইট দিয়ে বুঝি। সার্চ লাইট বলতে কি, যে লাইটটা দিয়ে কোনো কিছু হচ্ছে সার্চ করা হয়, বিশেষ করে লঞ্চের হেডলাইন ওইগুলোতে থাকে, ওটা আমাদের হাতে যেই
টর্চ লাইট থাকে ওই টাইপের, তো সার্চ লাইট হিসেবে ধরে নাও। তো সার্চ লাইটের প্রধান ফোকাসে সেকে তোমার আলো রাখা হয়, মানে লাইট রাখা হয়, প্রধান ফোকাসে লাইট রাখা হয় এবং ওইটা তোমার হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। তার মানে সার্চ লাইটে ব্যবহৃত আয়না কি ধরনের হয়? সমান্তরাল। এবং এই সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে অবতল দর্পণ ব্যবহার করা হয়, অবতল দর্পণের প্রধান ফোকাসে লাইটটা রাখা হয়, তাহলে ওই লাইটের আলো প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়, যার কারণে এটা সমান্তরাল হয়। বুঝছো? এবার আসো 6 নাম্বার। কি বলছে? একটি 40 মাইক্রোফ্যারাড ধারকের 20 ভোল্ট বৈদ্যুতিক বিভবের সাথে সংযুক্ত করলে এতে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে? ওকে, শক্তি চাইছে, তাহলে না আমরা এখানে আগে শক্তির সংখ্যা মানে সূত্রগুলো লিখে ফেলি। দেখো, ধারকের সঞ্চিত শক্তি ইউ হলে, আচ্ছা কোথা থেকে কোন প্রশ্ন আসছে এটা আমি একটু বলে দিই। এটা আসছে অধ্যায় 4 থেকে, এটা আসছে অধ্যায় 8 থেকে, আর এটা আসছে হচ্ছে অধ্যায় 10 থেকে। বুঝতে পারছো? ওকে, এবার দেখো, ধারকের সঞ্চিত শক্তিকে ইউ অথবা ই দিয়ে প্রকাশ করতে পারো। তো আমি নর্মালি এখানে ইউ দিয়ে প্রকাশ করতেছি। তাহলে ইউ ইকুয়াল টু হাফ CV স্কোয়ার, এটা একটা সূত্র। হাফ কিউ স্কোয়ার বাই সি, এটাও একটা সূত্র। হাফ কিউ ইন্টু ভি, এটাও একটা সূত্র। এই সূত্রগুলোর ভিতরে যার যার মান দেওয়া আছে সেগুলো দিয়ে আমরা বসাবো। এখানে দেওয়া আছে 40 মাইক্রোফ্যারাড একটা ধারক। ধারক কিসের একক? ধারকত্বের একক। তার মানে এখানে আমরা সি লিখবো, নাহলে 40 মাইক্রোফ্যারাড ধারক। হ্যাঁ, তাহলে যে এটা হচ্ছে আমাদের 40 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে ধারকত্বের একক। তাহলে এখানে সি আমাদের দেওয়া আছে 40 মাইক্রোফ্যারাড। এখন আমরা ফ্যারাডে এসআই ইউনিটে নিয়ে যাবো। তাহলে মাইক্রোফ্যারাড থেকে যদি ফ্যারাডে যাই, তাহলে এখানে 40 থাকলো, আর মাইক্রো মানে হচ্ছে 10⁻⁶, এই যে ফ্যারাড। তো আমরা সি পেলাম, তাই না? 40 মাইক্রোফ্যারাড ধারক। তাহলে এই যে 40 মাইক্রোফ্যারাড হচ্ছে ধারকত্বের একক। ওকে, এবার আসো 20 ভোল্ট বৈদ্যুতিক বিভব এর সাথে সংযুক্ত করছে। তার মানে আমাদের ভি দেওয়া আছে কত? 20 ভোল্ট। তাহলে এতে কি পরিমাণ শক্তি জমা হবে? সঞ্চিত শক্তি সূত্র চাইছে। তাহলে সি দেওয়া আছে, ভি দেওয়া আছে, কোন সূত্র ফেলবো? এই যে প্রথমটাই। তাহলে ইউ ইকুয়াল টু হাফ CV স্কোয়ার। এই সূত্রে যদি আমরা মান বসাই, তাহলে এখানে হাফ বসাবো। সি এর মান হচ্ছে 40 × 10⁻⁶, আর হচ্ছে ভি এর মান হচ্ছে 20 স্কোয়ার। তাহলে 20 স্কোয়ার করলে আমরা এখানে কত অ্যান্সার পাই দেখি। 40 × 10⁻⁶, 40 × 10⁻⁶, এরপর হচ্ছে ইন্টু 20 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2, 8 × 10⁻⁻3, 8 × 10⁻⁻3 জুল। এটা আমাদের অ্যান্সার আসছে। কিন্তু এখানে তো জুল নাই, মিলি জুল আছে। তার মানে এটাকে আবার 1000 দিয়ে যদি গুণ করে দেই, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 8 মিলি জুল। বুঝছো? কি করলাম? এটাকে 1000 দিয়ে গুণ করলাম, এটাকে মাল্টিপ্লাইড বাই 1000, জুল থেকে মিলি জুলে যাবো কিভাবে? 1000 দিয়ে গুণ। ওকে, 6 নাম্বার গেল। এবার 7 নাম্বার প্রশ্ন দেখো, জড়তার ধারণা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়। নিউটনের টোটাল 3টা সূত্র আছে না? তো প্রথম সূত্রটা কি? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম বেগে সরল পথে চলতে থাকবে। তো এইখানে আসলে জড়তা জিনিসটা কি? জড়তা হচ্ছে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলি জড়তা। আর নিউটন বলতেছে যদি বাইরে থেকে আমরা কোনো বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তুটা স্থির থাকবে, গতিশীল বস্তুটা সুষম বেগে চলতে থাকবে। তার মানে জড়তার ধারণা আসলে এখান থেকেই পাওয়া যায়, যে আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে বস্তুটা যেমন আছে সেভাবেই থাকতে চাবে, আর ওই থাকতে চাওয়ার প্রবণতাই তো জড়তা। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকেই আমরা এই জড়তার ধারণাটা পাই। ওকে, দ্বিতীয় সূত্রটা থেকে আমরা কি পাই? বলের পরিমাপ পাই। এবং তৃতীয় সূত্র থেকে আমরা কি পাই? আমরা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার এবং সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এই ইনফরমেশনটা আমরা জানতে পারি। আর দ্বিতীয় সূত্র হচ্ছে বল প্রয়োগ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। এই সূত্রটা থেকে আমরা F = ma, মানে বলের পরিমাপের ওই সূত্রটা পেয়ে থাকি আর কি। এবার আসো 8 নম্বরের, শব্দের পরিমাণ পরিমাপকের একক কোনটি? শব্দের পরিমাণ পরিমাপকের একক হচ্ছে ডেসিবেল। আমরা শব্দ মাপি না। ধরো দুধ মাপবা, তাই না? দুধ মাপবা, দুধের পরিমাপের একক কি? কেজি। আমরা বলি 1 কেজি দুধ দেন, 1 কেজি চাল দেন। তাহলে শব্দকে মাপবো কি দিয়ে? 1 কেজি শব্দ না, সেটা হচ্ছে গিয়ে কি বলতো? 1 ডেসিবেল সাউন্ড। তাহলে শব্দের পরিমাণ পরিমাপের একক হচ্ছে গিয়ে কি বলো? ডেসিবেল। এটার ফুল ফর্ম হচ্ছে ডেসিবেল। এবার বলছে কি নিচের কোনটি সঠিক? মানে আমাদের কয়েকটা সূত্র দিয়ে দিচ্ছে, সূত্রগুলো উলট পালট করে দিয়ে দিচ্ছে, আমাদের চিনতে হবে কোনটা কারেক্ট সূত্র। চলো
ভাইয়া তোমাদের এই ভুল সূত্রগুলোকে কারেক্ট করে করে দেখা দিই। ক নাম্বার অপশনটা দেখো, ক নাম্বার অপশনটা এটা আমাদের রং। কারণ কি, ভি ইকুয়াল টু হচ্ছে কে কিউ বাই আর, এটা দিয়ে দিছে কে আর বাই কিউ, তার মানে এটার কারেক্ট হবে কে ইন্টু কিউ বাই আর, কে কিউ বাই আর, এটা হচ্ছে কারেক্ট। খ নাম্বার অপশন কি আমরা কারেক্ট বলতে পারবো? খ নাম্বার হচ্ছে এ ইকুয়াল টু কিউ বাই এফ, না উল্টায় দিছে, এটাও আমাদের কারেক্ট না। তাহলে এটা যদি কারেক্ট করতে চাই, আচ্ছা এটা তো কারেক্ট করলাম, এটা যদি কারেক্ট করতে চাই তাহলে ই ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আসবে, এফ বাই কিউ, এই যে এটা কারেক্ট, ঠিক আছে। এবার গ নাম্বার অপশনটা আমাদের কারেক্ট কিনা বলো তো, গ নাম্বার অপশনটা আর কারেক্ট না। ভি ইকুয়াল টু কিউ বাই ডাব্লিউ দিয়ে দিছে, না এটা হবে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এটা হলে কারেক্ট হতো। এবার ঘ, তাহলে তো ডেফিনেটলি কারেক্ট, ঘ নাম্বারটা কারেক্ট। কেন? কারণ এটা এখানে আমাদের দেওয়া আছে ই ইকুয়াল টু কে কিউ বাই আর, তাহলে ঠিক আছে, ই আমাদের কারেক্ট। এই যে ঘ নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার, ই ইকুয়াল টু হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, বুঝছো? ওকে, নেক্সট এখানে আমাদের দুইটা গোলক দিয়ে দিছে, একটা হচ্ছে 40 কুলম আর একটা হচ্ছে -30 কুলম। তাহলে প্রথমে বলছে এ গোলকের বিভব কত ভোল্ট। ওকে, 10 নম্বরটা করি। প্রশ্ন নাম্বার কি দেই নাই আগের গুলাতে? দিছি, দেই নাই, হ্যাঁ এখানে দেই নাই। এটা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে আসছে, অধ্যায় 3 থেকে, এটা আসছে হচ্ছে অধ্যায় 7 থেকে, এটা আসছে হচ্ছে অধ্যায় 10 থেকে। ওকে, তো এইটা আসছে অধ্যায় 10 থেকে। ওকে, এবার দেখো এ গোলকের বিভব কত ভোল্ট। 10 নম্বরটা এ গোলকের বিভব। এখন বিভব বের করার সূত্র একটু আগে দেখলাম, ভি ইকুয়াল টু কি আমাদের একটা হচ্ছে গিয়ে কে কিউ বাই আর, যেহেতু এখানে কিউ দিয়ে দিছে তাহলে আমরা এখানে কে কিউ বাই আর এই সূত্রটাই ফেলবো, যেখানে কে এর মানে কি, কে হচ্ছে কি আমাদের 9 ইন্টু 10⁻⁹, বুঝছো? তাহলে এটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, বা ওদের মতো যদি দেই তাহলে এখানে পার কুলম্ব স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এটা কেজি স্কোয়ার দিয়ে দিছে, এটা হবে কি কুলম্ব স্কোয়ার। ওকে, তো কে এর ভ্যালু 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এবার মানগুলো বসায় দাও। তো এখানে আমরা বসাবো 9 × 10⁹ ইন্টু কিউ এর মান কত 40, তাই না? এ গোলক বলছে না এ, তাহলে কিউ এর মান হচ্ছে 40 এবং আর এর মান হচ্ছে ব্যাসার্ধ, এটাই হচ্ছে আমাদের আর। তাহলে আর এর মান হচ্ছে 0.8, তাহলে 0.8, বুঝছো? এটা সেন্টিমিটারে ছিল, তাহলে 100 দিয়ে ভাগ করলে 0.08, সেন্টিমিটারকে মিটারে নিয়ে বসাইতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করলে 0.08। আচ্ছা, এবার আসে আমরা দেখি কত আসে, 9 × 10⁹ ইন্টু 40 ডিভাইডেড বাই 0.08, 4.5 × 10⁻12, এর আগে ক্যালকুলেট করলে আসছে 4.5 × 10⁻12, কারেক্ট অ্যান্সার কোনটা? এটা 11 নাম্বার বলছে উদ্দীপকের গোলকদ্বয় স্পর্শ করানোর পর, তাহলে গোলকদ্বয়কে আমাদের স্পর্শ করাইলে, দেখো একটা আরেকটার সাথে যখন স্পর্শ করবো ভালো মতো বুঝো, এটা একটা গোলক এবং এটা আরেকটা গোলক, তো এদেরকে একটা আরেকটাকে স্পর্শ করিয়ে মনে করে আগের জায়গায় রেখে দিলাম, ঠিক আছে? তো যেহেতু দুইটা গোলকের ব্যাসার্ধ সমান, এটাও 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার, তাহলে ঘটনা ঘটবে কি দেখো, এটা যেহেতু 40 কুলম, তাহলে এটা ধরো V1, হ্যাঁ, আর এটা হচ্ছে কত -30 কুলম, এটা হচ্ছে V2। দেখো পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে পজিটিভ চার্জ সব সময় উচ্চ বিভবের হয়, তার মানে V1 ইজ গ্রেটার দেন কি বলতো V2, বুঝছো? এটার যেহেতু পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, তাহলে পজিটিভ চার্জটা সবসময় উচ্চ বিভব, নেগেটিভ চার্জটা কি নিম্ন বিভব। এখন এদেরকে যদি আমরা কানেক্ট করে দেই তাহলে দেখো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে হচ্ছে পজিটিভ চার্জ, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আসবে হচ্ছে নেগেটিভ চার্জ, মানে ইলেকট্রন। নেগেটিভ চার্জ মানে হচ্ছে গিয়ে কি বলতো ইলেকট্রন, বুঝছো? ই মাইনাস, আমি এখানে ই মাইনাস লিখে দিই, তাহলে ইলেকট্রন এদিকে আসবে, ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আসবে এবং ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, বুঝছো? এই আদান প্রদানটা কতক্ষণ পর্যন্ত হবে? আনটিল V1 = V2, V1 আর V2 যতক্ষণ নাকি সমান হয়ে যায়। তাহলে যেহেতু চার্জের আদান প্রদান হচ্ছে, ফাইনাল চার্জটা কি হবে সেটা আমরা আগে একটুখানি বের করি। তো ফাইনাল চার্জের বের করার সূত্র, এটার চার্জ মনে করো Q1, এই যে এটার চার্জ, এটাকে ধরে নাও হচ্ছে Q1, আর এটার চার্জ ধরে নাও হচ্ছে গিয়ে কি Q2। এখন যেহেতু বিভব সমান হয়ে যাবে, তাহলে চার্জের পরিমাণও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে ধরো চার্জগুলো এটা থেকে কিছু চার্জ ওইটাতে, ওটা থেকে কিছু চার্জ এটাতে আসলো, আসার পরে ফাইনাল যে চার্জটা হবে সেটাকে আমরা বলতে পারি Q1 প্রাইম। Q1টা চেঞ্জ হয়ে Q1 প্রাইম হয়ে যাবে এবং Q2টা চেঞ্জ হয়ে Q2 প্রাইম হয়ে যাবে। আর এদেরকে স্পর্শ করালে দুইটার বিভব সমান হয়ে যাওয়ার কারণে যেহেতু ব্যাসার্ধ সমান, চার্জের পরিমাণও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। মনে রাখো
এই সিনারিও বা এই সূত্রটা শুধুমাত্র ব্যাসার্ধ সমানের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তোমাদের ব্যাসার্ধ সমানই আসে। তাহলে এখানে দেখো Q1 প্রাইম Q2 প্রাইম এই দুইটা সমান হয়ে যাবে এবং এই দুইটার চার্জের পরিমাণ হবে Q1 প্লাস Q2 বাই হচ্ছে গিয়ে কত 2, এটাই। এখন Q1 হচ্ছে আমাদের কত 40 প্লাস Q2 হচ্ছে আমাদের -30 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এখানে তোমাদের চলে আসবে কিন্তু 5 কুলম্ব। প্লাসে মাইনাসে মাইনাস না, আচ্ছা আর একটু লিখে দিই, তাহলে 40 - 30 বাই হচ্ছে 2, তাহলে 40 - 30 10 বাই 2, তার মানে এখানে চলে আসবে হচ্ছে গিয়ে কি 5 কুলম্ব। তাহলে দেখো পরবর্তীতে এই যে Q1 প্রাইম পরবর্তী চার্জ এটা হয়ে যাবে হচ্ছে 5 কুলম্ব এবং Q2 প্রাইম এটাও হয়ে যাবে কত বলতো 5 কুলম্ব। বুঝছো? Q2 প্রাইম এই হচ্ছে ঘটনা। এবার অপশন দেখো, বলের মান বেশি হবে, বলের মান বেশি হবে কিনা বলো তো? ডেফিনেটলি না, বলের মান বেশি হবে না। আচ্ছা 11 নাম্বারটা কিভাবে বুঝলাম? কারণ আগে চার্জের পরিমাণ বেশি ছিল 40 আর 30, আর এখন চার্জের পরিমাণ কমে গেছে 5 আর 5, তাহলে বলের মান কি হবে? বেশি হবে না, তাহলে বলের মান বেশি হবে না। আর বলের মান বের করার সূত্র কি? এই যে এটা দিয়ে তুমি চেক করে দেখো, F ইকুয়াল টু হচ্ছে আমাদের K ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার, যেটাই বলো। ডি মানে হচ্ছে এদের মধ্যবর্তী যে দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব কত 1 মিটার না, এদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তাহলে দেখো প্রথমে Q1 আর Q2 এটা ছিল বেশি ছিল, এখন Q1 আর Q2 পরবর্তীতে স্পর্শ করানোর পরে পরবর্তীতে হচ্ছে Q1 আর Q2 5 কুলম্ব আর 5 কুলম্ব হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে ঘটনা। তো এই যদি ঘটনা হয় তাহলে বলের মান কি বাড়বে? না, কারণ কিউ তো কমে যাচ্ছে, 5 5 হয়ে যাচ্ছে যেখানে 40 আর 30 ছিল। ঠিক আছে, তাহলে 2 নম্বর অপশন হচ্ছে উভয় গোলকের বিভব সমান। হ্যাঁ, বিভব তো সমানই হয়ে যাবে, আমি তো তোমাকে বললাম চার্জের আদান প্রদান ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না বিভব সমান হয়। এবার বলছে বল বিকর্ষণধর্মী হবে, স্পর্শ করানোর পরে বল বিকর্ষণধর্মী হবে। কেন? কারণ দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ ছিল, প্রথমে বলটা আকর্ষণধর্মী ছিল, কিন্তু যখন স্পর্শ করানোর পরে দুইটারই চার্জ 5 কুলম্ব আর 5 কুলম্ব দুইটাই পজিটিভ, তাহলে পজিটিভ চার্জ পরস্পরকে কি করে বলতো? বিকর্ষণ করে, তাহলে বল বিকর্ষণধর্মী হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 2 এবং 3। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো ঘর্ষণের কার্যকারিতা উপলব্ধি করা যায় দেয়ালে বল প্রয়োগ করে। আচ্ছা ঘর্ষণ জিনিসটা কি এটা বলো। যদি কোনো বস্তু অপর একটা বস্তুর উপর দিয়ে চলতে চায় বা চলে, তাহলে বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিপরীতে যে বাধার সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমাদের কি বলতো ঘর্ষণ বল। এখন তুমি যদি একটা দেয়াল ধরে দাঁড়ায় থাকো, দেয়ালের উপর যদি তুমি হাত মানে কোনো কিছু না চলে, যে সেভাবে ধরে বসে আসো, তাহলে তো তুমি ঘর্ষণ বলটা উপলব্ধি করতে পারবা না, তাই না? ঘর্ষণের সংজ্ঞা অনুযায়ী এটা হয় না, এটা হবে না। তাহলে বস্তু টানার ক্ষেত্রে বল উপলব্ধি করা যায় এবং চাকা লাগানো সুতোর ক্ষেত্রেও বল ঘর্ষণ বলটা উপলব্ধি করা যায়। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের কারেক্ট আনসার কি খ 2 ও 3। এবার দেখো 13 নাম্বার বলছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এককটি, এখানে আকারটা হবে না, সো এখানে কি হবে বলতো? এককটি নিচের কোন রাশিকে নির্দেশ করে? এটা হবে গিয়ে কাজ। কেন আগে দাঁড়াও, এই চ্যাপ্টারগুলোর নামগুলো তো বলছি, এটাও তো বুঝতে পারতেছো যে 10 থেকেই আসছে এটাও। আচ্ছা তারপর হচ্ছে এটা আসছে হচ্ছে অধ্যায় 4 থেকে, আর এটা আমরা যখন যেটা দেখতেছি এটাও হচ্ছে অধ্যায় 4 থেকেই আসছে। এখন দেখো কাজ বের করার সূত্র কি? কাজ ডাব্লিউ ইকুয়াল টু, আমি এখানে 13 নাম্বারটার জন্য লিখতেছি, তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এফ ইন্টু এস। এফ মানে কি বলো? বল। এফ মানে হচ্ছে আমাদের বল, আর এস মানে হচ্ছে আমাদের স্মরণ করিয়ে দিলাম তোমাকে। এফ এর একক হচ্ছে গিয়ে ভাইয়া নিউটন, এফ এর একক হচ্ছে নিউটন এবং স্মরণের একক হচ্ছে গিয়ে ভাইয়া মিটার। মিটারকে কিভাবে লিখবে? যে মিটার। তো এখন নিউটনের আরেকটা পরিচিত আছে, নিউটনকে আমরা বলি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা তাহলে দেখো নিউটন যদি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তার সাথে আছে কে বলতো? মিটার। তার সাথে আছে কি? মিটার। এই যে মিটার আর মিটার গুণ করলে তোমার ফাইনাল একক দাঁড়াইতেছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কিসের একক বলতো? এটাই হচ্ছে কাজের একক। মুখস্থ করে ফেলো, আর কোনোদিন ভুলবা না, বুঝছো? তাহলে কাজের একক একটা একক হচ্ছে, আচ্ছা এটার আরেক নাম কি? এটার আরেক নাম কিন্তু হচ্ছে গিয়ে জুল। এটার আরেক নাম হচ্ছে গিয়ে জুল। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এটা কাজের একক, এবং এটার আরেক নাম হচ্ছে গিয়ে জুল। আর নিউটন বলের একক হচ্ছে নিউটন, তো এইটার আরেক নাম হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝছো? এই হচ্ছে কি আমাদের বলের একক। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো 14 নাম্বার, নিচের কোনটি লব্ধ রাশি? ওই যে তোমাকে আমি বলছিলাম না যে রাশিকে নির্ভরশীলতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে গিয়ে কি বলতো
লব্ধ রাশি। এখন মৌলিক রাশি ওই যে 7টা, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই যে 7টা মৌলিক রাশির বাইরে যা আছে সবই কি লব্ধ রাশি। তাহলে দেখো এখানে সময় মৌলিক রাশি, তাপমাত্রা মৌলিক রাশি, দীপন তীব্রতা মৌলিক রাশি। তাহলে আমাদের বলছে লব্ধ রাশি কোনটা, তাহলে লব্ধ রাশি হচ্ছে গিয়ে কি বল। তাহলে বলই হচ্ছে আমাদের কারেক্ট রাশি। তাহলে 7টা মৌলিক রাশির বাইরে যা আছে সবগুলোকে আমরা কি বলে ফেলতে পারি, লব্ধ রাশি বলে ফেলতে পারি। এবার দেখো 15 নম্বরে বলছে কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাহলে তার গতিকে আমরা কি বলবো, তার গতিকে আমরা বলবো হচ্ছে গিয়ে চলন গতি। এটা গতির সংজ্ঞা থেকেই পাওয়া যায়। এবার দেখো তরঙ্গের বেগের মাত্রা কি, শুধু তরঙ্গের না, যে কোনো বেগের মাত্রা একই। তরঙ্গের বেগ বলো, বস্তুর বেগ বলো, সব কিছুর বেগের মাত্রা একই, সেটা হচ্ছে LT ইনভার্স 1। ডিরেক্ট মুখস্থ LT ইনভার্স 1। ওকে, এরপর দেখো একটি বুলেট 1.25 মাইল পার সেকেন্ড বেগে ছুটে একটি কাঠের মাঝে 2 সেন্টিমিটার ঢুকেছে। বুলেটের মন্দনের মান কত, মন্দন চাইছে। মন্দন মানে কি বলতো, A = 1। তাকে A কিভাবে বের করি আমরা, এখানে v² হচ্ছে u² + 2as, ওই সূত্র দিয়ে বের করি। যেহেতু 2 সেন্টিমিটার ঢুকেছে, ঢুকার পরে কি হবে বল, একটা বুলেট যদি একটা দেয়াল বা কোনো কিছুর ভিতরে ঢুকার পরে থেমে যায়, তাহলে বেগ স্থির হয়ে গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। তো SI ইউনিটে করব। এখন আদি বেগ ইউ আমাদের দেওয়া আছে। একটি বুলেট 1.25 মাইল পার সেকেন্ড বেগে ছুটে একটি কাঠের মাঝে 2 সেন্টিমিটার। তাহলে এই যে দেখো এত 1.25 মাইলস পার সেকেন্ড, ঝামেলা তো এখানেই। আমরা তো করি মিটার পার সেকেন্ড, এখানে দিয়ে দিচ্ছে মাইল পার সেকেন্ড। তাহলে মাইল পার সেকেন্ডকে আগে মিটার পার সেকেন্ডে নিতে হবে। ওইটা আগে কিভাবে নিব দেখো, 1.25 মাইল পার সেকেন্ড। এখন ওকে বুঝতে হবে যে 1.2 মাইল সমান কত মিটার পার সেকেন্ড। এখন মাইল থেকে মিটারটা দেয় নাই, তো মাইল থেকে কিলোমিটার দিয়ে দিচ্ছে। দেখো 1 মাইল থেকে 1 কিলোমিটার। এখন যদি এরকম দেখো 1 মাইল সমান 1.6 কিলোমিটার, তাহলে কোনটা বড় একক, মাইল বড় একক, কিলোমিটার ছোট একক, তাই না? তাহলে কোনটা কম, এটা কম, যেহেতু এটা বড় একক, এটা কম আর এটা বেশি। এখন তোমার মাইল থেকে কিলোমিটারে যাইতে হবে, তার মানে একটা কম মান থেকে একটা বড় মানে যাইতে হবে, তখন তোমাকে গুণ করতে হবে। দেখো এই যে মাইলটার মান কম, কিলোমিটারের মান বেশি, তাহলে তুমি যদি কম থেকে বেশিটাই যেতে চাও, তাহলে ওই বেশিটা দিয়ে কমটারে গুণ করতে হবে। দ্যাট মিনস এই যে 1.25 মাইল আছে, সেটাকে থেকে তুমি যদি কিলোমিটারে যেতে চাও, যেহেতু 1 মাইল সমান 1.61 কিলোমিটার, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কম থেকে যাচ্ছি বেশিতে, এই যে মাইল থেকে যাচ্ছি কিলোমিটারে, তাহলে আমরা 1.61 দিয়ে কি করে দিব, গুণ করে দিব। তাহলে 1.61 কিলোমিটার পার সেকেন্ডে আমরা এককটা পেয়ে গেলাম। এখন কিলোমিটার থেকে আমরা আবার যাব কোথায় বলো তো, মিটারে। আবারও কিলোমিটার হচ্ছে বড় একক এবং মিটারটা হচ্ছে গিয়ে কি ছোট একক। তাহলে বড় একক থেকে ছোট এককে যাইতে হইলে, মানে কম থেকে বেশিতে যাইতে হলে আবারও গুণ করতে হবে। তাহলে আমরা জানি কিলোমিটারকে মিটারে নিতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1.25 × 1.61 কিলোমিটারকে মিটারে নিব কি দিয়ে বলতো, 1000 দিয়ে গুণ করে, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাইলে আমরা এককটাই গিয়ে পুছাবো মিটার পার সেকেন্ড। ওকে, সো এই যে এটা হচ্ছে কি আমাদের কি আদি বেগ, বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের আদি বেগ। ওকে, এটা আমরা ক্যালকুলেট করে বসায় দিতে পারি চাইলে, একটু পরে একবারে ক্যালকুলেটর নেই। তো ইউ পাইলাম, ভি পাইলাম, এবং এস এর মান এই যে কতটুকু ঢুকছে সেটাও আমাদের দেওয়া আছে। এস = কত বলতো, 2 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 0.02 100 দিয়ে ভাগ করতে হয়, 0.02 মিটার। আচ্ছা, এবার দেখো ভি যেহেতু 0, তাহলে 0 = u² + 2as। তো এখান থেকে আমাদের যেহেতু এ লাগবে, তাহলে a = আমরা বলতে পারি -u²/2a। এখন -u² কে, যে u²টা এই পাশে গেল, আচ্ছা 2s হবে, হ্যাঁ এটাকে রেখে, তাহলে এখানে u²/2s, -u²/2s। দেখো ইউ এর মান কত, এই যে এটা বসাই দিব, 2s পুরোটা বসা দিলেই হবে। মাইনাস কেন, কারণ মন্দন, তো মন্দন আমরা বের করতেছি ত্বরণ, তো আমাদের নেগেটিভ আসবে। তো মন্দন বললো ওটাকে আমরা আবার পজিটিভ ধরবো। দেখো আমরা বের করতেছি ত্বরণ নেগেটিভ আসবে, তো যখন মন্দন বলবো মাইনাসটাকে ইগনোর করে দিব, মাইনাসটাকে আর দিব না। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের মন্দন, তাহলে মাইনাসটাকে আমি তুলে দিলাম, মাইনাসটাকে আর দিলাম না। তো এখন আমি এখানে কি লিখবো, u²। তাহলে এখানে আসবো 1.25 × 1.61 × 1000, তারপর দিব একটা স্কোয়ার ডিভাইডেড বাই 2 × s এর মান হচ্ছে 0.02। ওকে, সো এখানে আমি জাস্ট ক্যালকুলেটরে এটা বসাই। তো এটাকে ক্যালকুলেটরে বসাইলে আমি যেটা পাইতেছি 101253906.3। এটাকে যদি হচ্ছে আমরা ইএনজি মোডে নেই, তাহলে 1.01 × 10⁸, তার মানে 1 × 10⁸। এই যে তাহলে 1 × 10⁸, এটাই আমাদের কারেক্ট আনসার। 1 × 10⁸
মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এই যে ক। ওকে, এবার 18 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। 18 নম্বর প্রশ্নটা তোমাকে কি বলছে একটু দেখো। এটা ছিল আমাদের 17 নম্বর প্রশ্ন। আচ্ছা, তো এবার দেখো 18 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নটা আসলে আসছে হচ্ছে অধ্যায় 2 থেকে, বলা যায় অধ্যায় 2 থেকে। 18 নম্বর প্রশ্নটা আসছে অধ্যায় 8 থেকে। এখানে কি বলছে, বিম্বের বিবর্ধনের মান কত, বিম্বের বিবর্ধনের মান কত। তো আমরা বিবর্ধনের সূত্র দেখো, 18 নম্বরটা বিবর্ধনের সূত্র, এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এম ইকুয়াল টু হচ্ছে গিয়ে মডুলাস অফ মাইনাস ভি বাই ইউ অথবা হচ্ছে আমাদের এল প্রাইম বাই এল। ভি হচ্ছে বস্তুর বিম্বের দৈর্ঘ্য, ইউ হচ্ছে ভি হচ্ছে বিম্বের দূরত্ব, মানে বিম্বটা দর্পণ থেকে কতটুকু দূরে হয়েছে। ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, বিম্ব থেকে বস্তুটা কোথায় রাখা হয়েছে। এল প্রাইম যদি দিয়ে করি তাহলে এল প্রাইম হচ্ছে আমাদের বিম্বের দৈর্ঘ্য, এল হচ্ছে আমাদের বস্তুর দৈর্ঘ্য। এখানে আমাদের বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য কিছুই দেওয়া যায় নাই, কিন্তু বিম্বের অবস্থান ইউ দিয়ে দিছে, ইউ এর মান দিয়ে দিছে, এই বস্তুর অবস্থান দিয়ে দিছে 6.67। এটা হচ্ছে আমাদের বস্তুর অবস্থান, এই যে বিম্ব থেকে বস্তুর অবস্থান, তাই না, ইউ দিয়ে দিছে। এখন আমাদের ভি বের করতে হবে, ভি বের করতে হবে। এফও আমাদের দিয়ে দিছে প্রধান ফোকাস, এফ আমাদের প্রধান ফোকাস দিয়ে দিছে কত 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমাদের ভি বের করতে হবে, তাহলে ভি বের করে এরপরে এই সূত্রে বসিয়ে দিলে আমরা বিবর্ধনের মান পেয়ে যাব। তো দেখো আমরা হচ্ছে এই যে 1/u প্লাস হচ্ছে 1/v ইকুয়াল টু হচ্ছে 1/f, তাই না। ইউ ভি এফ এর মধ্যে এই রিলেশনটা জানি। এখান থেকে তুমি যদি ভি বের করতে চাও, এটাকে শর্টকাট করলে ফর্মুলাটা এরকমভাবে আসে, ইউ ইন্টু এফ ডিভাইডেড বাই হচ্ছে ইউ মাইনাস এফ। ঠিক আছে, তো ইউ ইন্টু এফ, তাহলে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 6.67 এবং এফ এর মান হচ্ছে গিয়ে 5। 6.67 ইন্টু 5 ডিভাইডেড বাই 6.67 মাইনাস 5 কত আসে দেখি। তাহলে 6.67 ইন্টু 5 তারপর হচ্ছে ডিভাইডেড বাই 6.67 মাইনাস 5 করলে আসতেছে 19.97। তো 19.97। আচ্ছা, এবার এটাকে আমরা জাস্ট কি দিয়ে ডিভাইড করে দিব, ইউ দিয়ে, 6.67 তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। ডিভাইডেড বাই হচ্ছে আমরা 6.67 দিয়ে দিই, 2.99 মানে অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 3, কারণ 2.99 আমাদের অপশনে নাই। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে কি বলতো, ঘ। 18 গেল। এবার 19 নাম্বারটা বলছে বস্তুটি পি বিন্দুতে রাখলে বিম্বটি হবে। পি বিন্দু কোথায়, যে এখানে। এটাও তো তুমি বুঝতেই পারতেছো যে অধ্যায় 8 থেকে আসছে। সো পি বিন্দু মানে হচ্ছে মেরু, তাহলে মেরুতে যদি বস্তু রাখা হয় তাহলে এটার বিম্ব ধরে নেওয়া হয় অবাস্তব সোজা এবং বস্তুর আকারের সমান। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 ও 3। এটা মুখস্থ করে ফেলো যে মেরুতে বস্তু রাখলে তোমার হচ্ছে প্রকৃতি হবে অবাস্তব সোজা এবং আকৃতি হবে বস্তুর আকারের সমান। ওকে, এরপরে হচ্ছে এবার 20 নম্বর প্রশ্নটা বলছে সবল নিউক্লিয় বল কত দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে। তো সবল নিউক্লিয় বল কোথায় কাজ করে, সবল নিউক্লিয় বল কাজ করে হচ্ছে আমাদের কোনো একটা পদার্থের পরমাণু নিউক্লিয়াসের ভিতরে, এবং এই বলের পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার পর্যন্ত, মানে খুবই কাছাকাছি থেকে এই বলটা কাজ করে। এবার আসো অনবায়নযোগ্য শক্তি কোনটি। অনবায়নযোগ্য শক্তি হচ্ছে যেটাকে পুনরায় আর উৎপাদন করা যায় না, সেটা হচ্ছে যে নিউক্লিয়ার শক্তিটা। তো এখানে দেখো নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তিগুলো দেওয়া আছে। তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার এগুলো হচ্ছে অনবায়নযোগ্য, অপরদিকে জলবিদ্যুৎ, বায়ুশক্তি, সৌরশক্তি, জিওথার্মাল, বায়োমাস এগুলো হচ্ছে নবায়নযোগ্য। এগুলো মুখস্থ করে ফেলবো, একটা এমসিকিউ কমন। এবার দেখো 22 নম্বর বলছে স্থির অবস্থা থেকে শুরু করে 10 মিনিট একটি বস্তু 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 60 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি ভর চাইছে। তাহলে আমাদের এখানে বলের মান দিয়ে দিছে, তাহলে আমরা জানি F ইকুয়াল টু এম এ, ত্বরণ বের করে ফেলতে পারবো। দেখো 22 নাম্বারটা আমি ওদের করে দিচ্ছি, যে 22 নাম্বারটা আমরা জানি হচ্ছে F ইকুয়াল টু হচ্ছে এম এ। আমাদের লাগবে কি, এ লাগবে না, বস্তুটি ভর, এম লাগবে এবং এম বের করতে আমাদের এ লাগবে, কারণ এফ আমাদের দেওয়া, এফ কত নিউটন, 60 নিউটন, এফ আমাদের দেওয়া। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এ বের করে এই সূত্র দিয়ে এম বের করে ফেলবো। ওকে, সো এখানে স্থির অবস্থা থেকে শুরু করে 10 মিনিট আমাদের টি দিয়ে দিচ্ছে, দেখো টি হচ্ছে 10 মিনিট, এটাকে যদি সেকেন্ডে নেই তাহলে 600 সেকেন্ড, তাহলে টি আমরা পেয়ে গেলাম। স্থির অবস্থা মানে আদি বেগ আমরা পেয়ে গেলাম 0 মিটার পার সেকেন্ড, স্থির অবস্থা মানে আদি বেগ পেয়ে গেলাম একটি বস্তু 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে। তাহলে এস এর মান হচ্ছে 360 কিলোমিটার, এটাকে মিটারে নিলে 1000 দিয়ে গুণ করব, 3000 জাস্ট
3,60,000। হ্যাঁ, তো এটা হচ্ছে 3,60,000 মিটার। ওকে, সো এবার আমরা মানগুলো বসাই। তো আমরা দেখো, আমরা এ বের করার সূত্র আচ্ছা, এটা হচ্ছে আমরা এস দিয়ে বের করবো, ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। তো এই সূত্রে দেখো আমাদের শুধুমাত্র এটা জানা না, বাট টি জানা, এসও জানা। তো এখানে এই সূত্র অনুযায়ী এস এর মান কত বলো? এস এর মান হচ্ছে কি আমাদের 3,6 4টা 0 ইকুয়াল টু ইউ এর মান 0। তো এই টার্মটা পুরোটাই 0 হয়ে যাবে। এখানে হাফ এ এর জায়গায় এ রাখলাম, আর টি স্কোয়ারের জায়গায় আমাদের কি বসবে? টি স্কোয়ারের জায়গায় আমাদের 600 স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেট করি, তাহলে এ ইকুয়াল টু দুইটাই পাশে এসে গুণ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 3 6 1 2 3 4 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে কি বলতো 600 স্কোয়ার। তো ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো 2 পেয়ে যাবো। হ্যাঁ, এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তো এবার এই সূত্রে বসাই। এখান থেকে দেখো এই সূত্রে যদি আমি যাই, এফ ইকুয়াল টু এম এ হলে এম ইকুয়াল টু কি বলতো এফ বাই এ, এম ইকুয়াল টু এফ বাই এ। এখন এফ এর মান আমরা কত বের করছি? 60 দেওয়া আছে, এফ এর মান হচ্ছে 60, এর মান 2 বের করছি। তাহলে আমাদের এটা চলে আসবে 30 কেজি। কত চলে আসলো? 30 কেজি। তাহলে আমাদের কারেক্ট আনসার কত? 30 কেজি গেল। এরপরে পরবর্তী দেখো, অবতল আয়নার সামনে বিভিন্ন দূরত্বে বস্তু রাখলে কোনটি সঠিক হবে? প্রধান ফোকাসের ভিতরে থাকলে বাস্তব বিম্ব হবে না। প্রধান ফোকাসের ভিতরে থাকলে আমরা এখানে অবাস্তব বিম্ব পাই, অবাস্তব এবং সোজা পাই। প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে থাকলে ছোট বিম্ব হবে না। প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে থাকলে বড় বিম্ব হবে। বক্রতার কেন্দ্রের বাইরে থাকলে সোজা বিম্ব হয়, বক্রতার কেন্দ্রের বাইরে থাকলে উল্টো বিম্ব হয়। এবার হচ্ছে বক্রতার কেন্দ্রে থাকলে সমান আকারের বিম্ব হয়। এটা কারেক্ট। এবার দেখো 24 নম্বর বলছে তরঙ্গটির ক্ষেত্রে বিস্তার মানে সর্বাধিক যতটুকু দূরত্ব পর্যন্ত উঠতে পারে সেটাই হচ্ছে বিস্তার। আর এটা দেওয়া আছে অলরেডি 0.4, এই যে সর্বোচ্চ দেওয়া আছে 0.4। তাহলে আমাদের বিস্তার এটা হচ্ছে কত বলতো? 0.4। তাহলে বিস্তার 0.4 মিটার, এটা কারেক্ট। এবার কম্পাঙ্ক দেখো, কম্পাঙ্ক এফ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 বাই পর্যায়কাল টি। তো এখানে 1 বাই পর্যায়কাল মানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে। তো দেখো এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ফেরত আসছে, এবং এটার জন্য সময় দিয়ে দিছে 0.8 সময় দিয়ে দিছে। তাহলে এখানে তুমি টি এর বল বসাবো হচ্ছে 0.8। তাহলে 1 বাই 0.8 এটা আসতেছে 1.25। তো 1.25 কি কোন এককে আসবে? হার্জ এককে আসবে। তাহলে কম্পাঙ্ক হচ্ছে 1.25 হার্জ। এবং পূর্ণ তরঙ্গ 3টি না, পূর্ণ তরঙ্গ এই একটা আর তার অর্ধেক 1.5টি, আর এখানে বলতেছে 3টি, এটা ভুল। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ক হবে। ওকে, আচ্ছা, প্রশ্ন নাম্বারগুলো তোমাকে আমি কোন অধ্যায় থেকে আসছে এটা মনে হয় বলা হয়নি এখান থেকে। আচ্ছা, এটা একটু বলে দেই। এটা আসছে হচ্ছে গিয়ে তোমার অধ্যায় 3 থেকে, এটা আসছে হচ্ছে অধ্যায় 4 থেকে, এটা অধ্যায় আসছে 3 থেকে। ওকে, আর এটা আসছে হচ্ছে অধ্যায় 8 থেকে। ঠিক আছে, এইটা আসছে অধ্যায় 7 থেকে। ওকে, এইটা এবার দেখো তড়িৎ বলরেখার ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে তড়িৎ বলরেখাগুলো নেগেটিভ চার্জ থেকে উৎপন্ন হয়, পজিটিভ চার্জে গিয়ে শেষ হয়। উল্টা পজিটিভ চার্জ থেকে উৎপন্ন হয়ে নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়। এবার বলছে উৎপন্ন বলের দিক স্পর্শক বরাবর। উৎপন্ন বলের দিক হচ্ছে গিয়ে লম্ব বরাবর, স্পর্শক বরাবর না। এর সংখ্যার উপর তড়িৎ ক্ষেত্রের মান নির্ভর করে। হ্যাঁ, সংখ্যা যত বেশি হবে তড়িৎ ক্ষেত্রের মান তত বেশি হবে। রেখাগুলো পাশাপাশি ছেদ করতে পারে না, এটা পারে না হবে। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার শুধুমাত্র গ। এরই সাথে আমাদের এই যে চট্টগ্রাম বোর্ডের এমসিকিউ গুলো শেষ হলো। তো কেমন লাগলো ক্লাসটা জানাও, এবং কি লাগবে সেটা তো আগেই জানাইতে বললাম, সেটাও কমেন্টে জানাও। ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।